কল্পনা করুন যদি কেউ আপনার সম্মতি ছাড়াই আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারে, আপনার সিদ্ধান্ত, আপনার আবেগ এবং আপনার সম্পূর্ণ আচরণ নিয়ন্ত্রণ করতে পারে, এবং আপনি বিশ্বাস করবেন যে এটি সবই আপনার নিজস্ব পছন্দ। ভীতিকর, তাই না? এটা অন্ধকার মনোবিজ্ঞানের খেলা, মানসিক কারসাজি এবং নিয়ন্ত্রণের বিপজ্জনক শক্তি। জোসেফ গ্রিফিথের বই ডার্ক সাইকোলজি সিক্রেটস এমন একটি আয়না প্রদান করে যা মানুষের দুর্বলতা প্রকাশ করে। এই বইটি ব্যাখ্যা করে যে কিভাবে মানুষ মন পড়তে পারে, কিভাবে তাদের আচরণ প্রভাবিত হতে পারে এবং কিভাবে তাদের অজান্তেই তাদের কারসাজি করা যেতে পারে। বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে তাদের মন এবং তাদের পছন্দগুলি কেবল তাদের, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। প্রতিদিন আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা আপনাকে তাদের পছন্দের দিকে ঠেলে দেওয়ার জন্য প্ররোচনা, ব্রেন ওয়াশিং এবং মন নিয়ন্ত্রণের মতো কৌশল ব্যবহার করে। সে রাজনীতিবিদ, বিক্রয়কর্মী অথবা আপনার চারপাশে অন্য কেউ হোক না কেন। এই বইটি চূড়ান্ত নির্দেশিকা যা ব্যাখ্যা করে যে কিভাবে আপনি অন্ধকার মনোবিজ্ঞান বোঝার মাধ্যমে এই ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। এবং যদি আপনি চান, আপনি অন্যদের প্রভাবিত করতেও শিখতে পারেন। এই বইটি কেবল কৌশল শেখায় না, বরং মানুষের মনের গভীরে অনুসন্ধান করে প্রকৃত কারসাজির গোপন রহস্য উন্মোচন করে। প্রথম অধ্যায়, মানব প্রকৃতির লুকানো দিক। তুমি মনে করো মানুষ সবসময় যুক্তি এবং মনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। যদি তাই হয়, তাহলে তুমি সবচেয়ে বড় ভুল ধারণার মধ্যে বাস করছ। বাস্তবতা হল মানুষের 90% আচরণ মন দ্বারা নয়, বরং হৃদয় এবং ভয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এটাই মানবতার সবচেয়ে বড় দুর্বলতা। যতক্ষণ না তুমি এই খেলাটি বুঝতে পারছ, ততক্ষণ তুমি সবসময় অন্যদের হাতের পুতুল হিসেবেই থাকবে। দেখো, মন হল একটি কম্পিউটারের মতো। এটি বিশ্লেষণ করে, গণনা করে এবং পরিকল্পনা করে। কিন্তু যখন বাস্তব সিদ্ধান্তের কথা আসে, তখন নিয়ন্ত্রণ সবসময় আবেগের উপরই চলে। ভয়, লোভ, রাগ, ভালোবাসা, অহংকারই হল একজন ব্যক্তিকে চালিত করার চাবিকাঠি। এই কারণেই রাজনীতি থেকে শুরু করে সম্পর্ক পর্যন্ত সর্বত্র কারসাজি কাজ করে। রাজনীতিবিদরা জানেন যে যুক্তি দিয়ে নয়, ভয় এবং আশা দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায়। এই কারণেই তারা কম পরিসংখ্যান এবং বেশি আবেগপূর্ণ বক্তৃতা ব্যবহার করেন। দেশ বিপদে, তোমার ভবিষ্যৎ অন্ধকার, একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি, এই সমস্ত বক্তব্য সরাসরি একজন ব্যক্তির আবেগগত সুরে আঘাত করে। সম্পর্কের ক্ষেত্রেও একই খেলা চলে। কেউ যখন তোমাকে উপেক্ষা করে, তখন কেন তোমার উদ্বেগ বেড়ে যায় তা কি তুমি কখনো লক্ষ্য করেছ? কারণ তোমার মন যুক্তিসঙ্গতভাবে বুঝতে পারে যে তারা শুধু ব্যস্ত। কিন্তু তোমার আবেগ চিৎকার করে বলে, তোমাকে প্রত্যাখ্যাত করা হচ্ছে। আর মানুষ এই আবেগগত অপরাধবোধকে কাজে লাগিয়ে অন্যদের নিয়ন্ত্রণ করে। অন্ধকার মনোবিজ্ঞান শেখায় যে একজন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে হলে তার চিন্তাভাবনা নয়, তার ভয় এবং আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। একজন ব্যক্তি যতই বুদ্ধিমান হোক না কেন, যদি তার মধ্যে গভীরভাবে লুকিয়ে থাকা ভয় থাকে, তবে এটিই তার সবচেয়ে বড় দুর্বলতা। ভেবে দেখো কেন বড় কোম্পানিগুলি তাদের পণ্য বিক্রি করার জন্য কেবল বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করে না, কারণ তারা জানে যে লোকেরা পণ্য কেনে না, তারা আবেগ কেনে। ফেয়ারনেস ক্রিম বিক্রি করার সময় তারা বলে না যে এতে এত রাসায়নিক রয়েছে। পরিবর্তে তারা বলে যে আপনি যদি এটি ব্যবহার করেন, তাহলে লোকেরা আপনাকে লক্ষ্য করবে। গাড়ি বিক্রি করার সময় তারা বলে না যে এর মাইলেজ এত বেশি, বরং এটি আপনাকে মর্যাদা দেবে। খেলাটি সর্বদা আবেগ নিয়ে, যুক্তি নিয়ে নয়। এখন প্রশ্ন হল, আপনি যদি এই বিজ্ঞান না বোঝেন তবে কি হবে? এর স্পষ্ট উত্তর হল, আপনি অন্যদের আবেগগত খেলার শিকার হবেন। আপনি তাকেই ভোট দেবেন যিনি আপনার ভয়কে সবচেয়ে বেশি জাগিয়ে তোলেন। আপনি তার সাথে সম্পর্ক তৈরি করবেন যিনি আপনার মনোযোগের ক্ষুধাকে সবচেয়ে বেশি কাজে লাগান। আপনি এমন পণ্য কিনবেন যা আপনার অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতাকে সবচেয়ে বেশি উস্কে দেয়। অজান্তেই আপনি বারবার অন্য কাউকে আপনার জীবনের নিয়ন্ত্রণ দিচ্ছেন। এবং আপনি মনে করেন যে আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছেন, যখন বাস্তবে আপনার সিদ্ধান্তগুলি ইতিমধ্যেই প্রোগ্রাম করা হয়েছে। এটি মানব প্রকৃতির লুকানো দিক। মানুষ নিজেদেরকে যুক্তিসঙ্গত প্রাণী বলে মনে করে, কিন্তু বাস্তবে তারা আবেগপ্রবণ পুতুল।
এবং পুতুলের ভবিষ্যৎ কি? তাদের সুতো সবসময় অন্য কারো হাতে থাকে। আপনি যদি এই চক্র থেকে বেরিয়ে আসতে চান, তাহলে প্রথম পদক্ষেপ হল সচেতনতা। যখনই কেউ ভয় জাগিয়ে তোলে, যদি অপরাধবোধ বা ইচ্ছা আপনাকে উত্তেজিত করার চেষ্টা করে, থামুন এবং পর্যবেক্ষণ করুন। এটা কি তোমার নিজের চিন্তা, নাকি অন্য কেউ তোমার মনে এটা রোপণ করেছে? কেবল এই সচেতনতাই তোমাকে পুতুল থেকে মানুষে রূপান্তরিত করতে পারে। দ্বিতীয় অধ্যায়, প্ররোচনা শিল্প। প্ররোচনা মানে প্ররোচনা শিল্প। এটি এমন একটি অস্ত্র যা অন্যদের মনে ইচ্ছা পোষণ করার জন্য ব্যবহৃত হয়, তারা তা বুঝতে না পেরে। সত্য কথা হল, মানুষ যা চায় তাই করে, কিন্তু বাস্তবে সেই আকাঙ্ক্ষার বীজ ইতিমধ্যেই অন্য কেউ তাদের মধ্যে বপন করে ফেলেছে। এটাই প্ররোচনার আসল রূপ, এই ভ্রান্ত ধারণা তৈরি করা যে অন্য ব্যক্তি মনে করে যে তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছে, যখন অদৃশ্য সুতোগুলি তোমার হাতে। কল্পনা করুন, একজন বিক্রেতা আপনাকে একটি পণ্য বিক্রি করছে, সে কি আপনাকে সরাসরি আদেশ দেয়, এই নাও, এটি কিন? না, সে একটি কৌশল খেলছে। সে আপনাকে চাপ দেয় না, বরং আপনাকে এমন মনে করে যে আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। কল্পনা করুন, একটি ঘড়ি কিনছেন। আপনি মনে করেন আপনি এটি আপনার রুচি অনুসারে কিনেছেন। কিন্তু সত্য কথা হল, বিক্রেতা ইতিমধ্যেই আপনার মনে মর্যাদা প্রতীকের বীজ রোপণ করেছিলেন। তিনি আপনাকে বিশ্বাস করান যে এই ঘড়ি পরলে আপনি শক্তিশালী দেখাবেন। ফলস্বরূপ তুমি টাকা খরচ করেও নিজেকে বুদ্ধিমান মনে করো। এখান থেকেই শুরু হয় অন্ধকার প্ররোচনা। এটা কেবল যুক্তির উপর নির্ভর করে না, বরং আমাদের গভীরতম আকাঙ্ক্ষা এবং ভয়ের উপর নির্ভর করে। মানুষ সবসময় যুক্তির উপর নির্ভর করে না, তারা অহংকার, আবেগ এবং নিরাপত্তাহীনতার উপর নির্ভর করে। আর যে ব্যক্তি এই আবেগগুলিকে কাজে লাগায় তাকে বলা হয় একজন দক্ষ নিপীড়ক। একজন রাজনীতিবিদের কথা বিবেচনা করুন। তিনি কেবল নীতি নিয়ে আলোচনা করেন না, তিনি তার কথা শুনে মানুষকে অনুভব করান যে তাদের পরিচয় নিরাপদ। তিনি সূক্ষ্মভাবে তাদের ভয় জাগিয়ে তোলেন। আপনি যদি আমাদের নির্বাচিত না করেন, তাহলে আপনার ভবিষ্যৎ বিপদে পড়বে, এবং তারপর তিনি তাদের অহংকারকে শান্ত করেন। আপনি বিশেষ, তাই আপনার এই দেশটি প্রয়োজন। দেখুন, তিনি আপনাকে সরাসরি কোনো আদেশ দেননি। তিনি কেবল আপনার মধ্যে এই ভ্রান্ত ধারণা তৈরি করেছিলেন যে ভোট দেওয়া আপনার নিজস্ব সিদ্ধান্ত। এটা হল অন্ধকার প্ররোচনার শক্তি। এখন প্রশ্ন হল, এটা কিভাবে কাজ করে? প্রথমত, প্ররোচনাকারী অন্য ব্যক্তির কথা শোনে। তাদের কথায় নয়, বরং তাদের চাহিদা এবং লুকানো ভয়ের প্রতি মনোযোগী হয়। ধরুন, একজন লোক তার চেহারা নিয়ে অনিশ্চিত। যদি কেউ তাকে সূক্ষ্মভাবে প্রশংসা করে অথবা এমন কিছু দেখায় যা তার নিরাপত্তাহীনতাকে ঢেকে রাখে, তাহলে সে তাৎক্ষণিকভাবে আকৃষ্ট হবে। সে ভাববে এটা তার নিজের পছন্দ, কিন্তু বাস্তবে তার নিরাপত্তাহীনতা তার সিদ্ধান্তকে চালিত করছে। এই কারণেই প্ররোচনার ক্ষেত্রে আয়নার মায়া সবচেয়ে বড় নীতি। আপনাকে অবশ্যই অন্য ব্যক্তিকে দেখাতে হবে যে আপনি তাদের জগৎ বোঝেন। লোকেরা যেখানে বৈধতা খুঁজে পায় সেখানেই আকৃষ্ট হয়। যখন তারা আপনাকে দেখে এবং অনুভব করে যে এই ব্যক্তি তাদের বোঝে, তখন তাদের পাহারা চলে যায়। সেই মুহূর্তে আপনি তাদের অবচেতনে পৌঁছান। এবং যখন অবচেতন নিয়ন্ত্রণে থাকে, তখন সিদ্ধান্ত আপনার হাতে থাকে। ডেটিংয়ে আরেকটি উদাহরণ বিবেচনা করুন। যখন একজন লোক একটি মেয়েকে প্রভাবিত করতে চায় এবং বারবার তাকে তার সাথে দেখা করতে এবং তাকে পছন্দ করতে বলে, তখন সে প্রতিরোধ করবে। কিন্তু যদি একই লোকটি তার জীবনধারা, রুচি, অথবা যদি আপনি তার ইচ্ছাগুলিকে সূক্ষ্মভাবে প্রতিফলিত না করেন, তাহলে মেয়েটি একটি স্বাভাবিক সংযোগ অনুভব করবে এবং সংযোগের মায়া আকর্ষণে পরিণত হবে। এটিই হল প্ররোচনার আসল জাদু, অন্য ব্যক্তিকে এই ভ্রান্ত ধারণা দেওয়া যে তারা স্বাধীনভাবে পছন্দ করছে, যখন বাস্তবে তাদের পছন্দগুলি ইতিমধ্যেই ডিজাইন করা হয়েছে। এখন একটি নির্মম সত্য, বেশিরভাগ মানুষ প্ররোচনার শিকার হয় কারণ তারা তাদের নিজস্ব মনোবিজ্ঞান বোঝে না। তারা মনে করে যে তারা বুদ্ধিমান এবং যুক্তিসঙ্গত। কিন্তু সত্য হল, আমরা সবাই কারসাজিতে ভুগছি। ব্র্যান্ডগুলি আমাদের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে, নেতারা আমাদের ভয় নিয়ন্ত্রণ করে, এবং লোকেরা আমাদের অহংকারকে কারসাজি করে আমাদের কারসাজিতে। অন্ধকার প্ররোচনা আপনাকে শেখায় যে মানুষকে বোঝা তাদের মনের মাধ্যমে নয়,
বরং তাদের হৃদয় এবং দুর্বলতাগুলির মাধ্যমে ঘটে। এবং যখন আপনি এটি শিখবেন, তখন ক্ষমতা আপনার হাতে। তাই মনে রাখবেন, প্ররোচনা জোরে হয় না, এটি অদৃশ্য। এটি সামনে থেকে ধাক্কা দেয় না, বরং পিছন থেকে টানে, এবং যখন অন্য ব্যক্তি এটি বুঝতে পারে, তখন তারা ইতিমধ্যেই আপনার ফাঁদে সম্পূর্ণরূপে আটকা পড়ে। তৃতীয় অধ্যায়, কারসাজি কৌশল। কারসাজি জাদু নয়। এটা কালো জাদুর মন্ত্র বা তন্ত্রমন্ত্র নয়। এটা মনোবিজ্ঞানের অস্ত্রোপচারের ব্যবহার। মন এবং হৃদয়ের উপর আক্রমণ, যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি নিজের সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু বাস্তবে আপনার অদৃশ্য সুতো অন্য কারো হাতে। কারসাজিকারী আপনাকে অপরাধবোধ, চাপ এবং বিভ্রান্তিতে আটকে রাখে যাতে আপনি যা চান তা করেন। এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হল যে আপনি বুঝতেও পারেন না যে আপনাকে কারসাজি করা হচ্ছে। বিষাক্ত সম্পর্কের সবচেয়ে সাধারণ খেলাটি দেখুন। কেউ বলে, যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে তুমি এই ত্যাগ স্বীকার করবে। এর অর্থ হল তোমার আবেগকে তোমার বিরুদ্ধে ব্যবহার করা। তোমার ভালোবাসা, তোমার আনুগত্য, তোমার সততা, সবকিছুই একটি অস্ত্রে পরিণত হয়। এটা খাঁটি কারসাজি। কর্মক্ষেত্রেও একই জিনিস ঘটে। বস বলেন, দলের বৃদ্ধির জন্য তোমাকে অতিরিক্ত কাজ করতে হবে। কিন্তু সত্য হল, সেই বসের চোখে তুমি কেবল মুক্ত শ্রম। সে তোমার উচ্চাকাঙ্ক্ষা এবং নিরাপত্তাহীনতা উভয়কেই উস্কে দেয়। উচ্চাকাঙ্ক্ষা হল কঠোর পরিশ্রমের ফলে পদোন্নতি পেতে পারে। নিরাপত্তাহীনতা হল যদি তুমি প্রত্যাখ্যান করো, তাহলে তোমার চাকরি ঝুঁকিতে পড়তে পারে। আর এই দ্বিগুণ চাপের মুখে তুমি প্রতিবারই হ্যাঁ বলো। ম্যানিপুলেটরের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হল ইমোশনাল ব্ল্যাকমেইল। মাঝে মাঝে অপরাধবোধ। আমি তোমার জন্য অনেক কিছু করেছি, আর তুমি এই ছোট কাজটিও করতে পারো না। মাঝে মাঝে ভয়, যদি তুমি এটা না করো, তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। মাঝে মাঝে বাধ্যবাধকতা। মনে আছে যখন আমি বিপদে ছিলাম, তুমি সাহায্য চেয়েছিলে। এবার তোমার পালা। এই কৌশলগুলো তোমাকে খাঁচায় বন্দী করে রাখে। আর সবচেয়ে বিপজ্জনক খাঁচা হল খোলা দরজা, কিন্তু তুমি বেরিয়ে আসার সাহস করো না। বাস্তবতা হল, ম্যানিপুলেট কখনোই সরাসরি আক্রমণ করে না। এটা সবসময় পর্দার আড়ালে কাজ করে, এবং সেখানেই আসল ক্ষতি হয়। এটি তোমার আত্মবিশ্বাস, তোমার সিদ্ধান্ত গ্রহণ, তোমার পরিচয়কে প্রভাবিত করে। ধীরে ধীরে তুমি নিজেকে হারাতে শুরু করো, কারণ প্রতিটি পছন্দ অন্য কারো ইচ্ছা দ্বারা নির্ধারিত হয়। এখন প্রশ্ন হল, তুমি কিভাবে এই ম্যানিপুলেটকে চিনবে? এটা একটা সহজ পরীক্ষা। যখনই তুমি কোনো বড় সিদ্ধান্ত নিচ্ছ, থামো এবং নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি এটা স্বেচ্ছায় করছি, নাকি অপরাধবোধ, ভয় অথবা চাপের কারণে? যদি উত্তর হয় অপরাধবোধ, ভয় অথবা চাপের কারণে, তাহলে বুঝো যে তুমি অন্য কারো পুতুল। আর মনে রেখো, একজন ম্যানিপুলেটর কখনো তোমাকে জোর করে না। তারা তোমাকে ঘুমাতে বাধ্য করে যাতে তুমি মনে করো এটা তোমার নিজের পছন্দ। কিন্তু সত্য হল, তোমার মনকে অপহরণ করা হয়েছে। তাই যদি তুমি সারা জীবন অন্য কারো পুতুল হতে না চাও, তাহলে প্রথমে ইমোশনাল ব্ল্যাকমেইল চিন। কারণ একবার স্বীকৃতি পেলে এর প্রভাব অর্ধেক কমে যায়, এবং সচেতনতা বৃদ্ধির সাথে সাথে ম্যানিপুলেটের শৃঙ্খল ভেঙে যেতে শুরু করে। চতুর্থ অধ্যায়, মাইন্ড কন্ট্রোল টেকনিক। মাইন্ড কন্ট্রোল সম্পর্কে শুনে তুমি হয়তো ভাববে এটা একটা চটকদার সিনেমার প্লট। একজন বিজ্ঞানী একটি মেশিন ইনস্টল করেন, আপনার মস্তিষ্কে একটি চিপ ঢোকান এবং আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করেন। কিন্তু সত্য অনেক বেশি ভয়ঙ্কর। মাইন্ড কন্ট্রোল বাস্তব। এটি নীরবে কাজ করে এবং প্রতিদিন তোমার সাথে ঘটে। বিজ্ঞাপন সম্পর্কে ভাবো। একটি সুগন্ধির বিজ্ঞাপনে বলা হয়েছে, যদি তুমি এটা পড়ো, তাহলে মেয়েরা তোমার পিছনে ছুটবে। তুমি ভাবো এটা শুধু একটা পণ্য, কিন্তু বাস্তবে এটা তোমার অবচেতনে একটা বিশ্বাস স্থাপন করছে। এখন যখনই তুমি সেই সুগন্ধি দেখো, তুমি ভাবো এটা আকর্ষণের রহস্য। এর মানে তোমার মস্তিষ্কের সফটওয়্যার হাইজ্যাক করা হয়েছে। মনের নিয়ন্ত্রণ সবসময় তিনটি ধাপে কাজ করে। প্রথম ধাপ হল পুনরাবৃত্তি। বারবার একটি বার্তা পুনরাবৃত্তি করা। তুমি হয়তো লক্ষ্য করেছ যে একই বিজ্ঞাপন বারবার আসছে। প্রথমবার তুমি এটি উপেক্ষা করো। দ্বিতীয়বার
তুমি এটি অদ্ভুত বলে মনে করো। তৃতীয়বার তুমি ভাবো, হয়তো এর মধ্যে কিছু সত্য আছে, এটি মস্তিষ্কের চক্র। যদি তুমি বারবার কিছু শোনো, তাহলে তোমার মস্তিষ্ক এটিকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করে, এমনকি যদি তা মিথ্যাও হয়। দ্বিতীয় ধাপ হল কর্তৃত্ব। যদি কোনো এলোমেলো ব্যক্তি একই কথা বলে, তাহলে তুমি সন্দেহ করবে। কিন্তু যদি একই কথা কোনো বিশেষজ্ঞ বলেন, একজন ডাক্তার, যদি কোন সেলিব্রিটি বা ক্ষমতাবান ব্যক্তি কিছু বলেন, আপনি তাৎক্ষণিকভাবে তা বিশ্বাস করবেন। এটি কর্তৃত্বের শক্তি। কেন একজন দন্তচিকিৎসক টুথপেস্টের বিজ্ঞাপনে উপস্থিত হন? কেন একজন সেলিব্রিটি ফেয়ারনেস ক্রিমে বলেন যে এই কারণেই তারা সফল? কারণ আপনি কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেন না। আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে ভাবে, যদি কেউ বড় কথা বলে, তবে এটি অবশ্যই সত্য। তৃতীয় ধাপ হল সামাজিক প্রমাণ। যদি অন্য সবাই এটা করে, তাহলে আপনারও এটা করা উচিত। একটি অনুষ্ঠান নেটফ্লিক্সে ট্রেন্ডিং হয়ে যায়। হঠাৎ করেই সবাই এটি দেখতে শুরু করে। ইনস্টাগ্রামে একটি ট্রেন্ড ভাইরাল হয়। আপনি তাতে ঝাঁপিয়ে পড়েন। কেন? কারণ আপনি মনে করেন যে সংখ্যাগরিষ্ঠরা ভুল হতে পারে না। কিন্তু সত্য হল, সংখ্যাগরিষ্ঠরা নিজেই কারসাজির শিকার, এবং আপনি চিন্তা না করেই তাদের অনুসরণ করেন। এখন সাবধানে দেখুন, এই তিনটি কৌশল সর্বত্র রয়েছে। নেটফ্লিক্স আপনাকে এমন সামগ্রী সরবরাহ করে যা আপনাকে আসক্ত করে তোলে। ইনস্টাগ্রাম আপনাকে এমন রিল দেখায় যা আপনাকে ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করতে বাধ্য করে। রাজনীতি আপনাকে এমন বক্তৃতা শুনতে বাধ্য করে যা আপনার আবেগকে উস্কে দেয়। ধর্ম আপনাকে একই জিনিস বারবার বলে যাতে আপনি অন্ধভাবে অনুসরণ করেন। মন নিয়ন্ত্রণের সবচেয়ে বিপজ্জনক অংশ হল আপনি মনে করেন যে আপনি স্বাধীন। তুমি মনে করো তোমার সিদ্ধান্ত তোমার নিজের। কিন্তু সত্য হল, তোমার মন ইতিমধ্যেই প্রোগ্রাম করা। তুমি মনে করো তুমি যে শার্টটি নিজের পছন্দ করেছ তা তোমার পছন্দ। কিন্তু সেই শার্টের বিজ্ঞাপনটি কয়েক মাস আগে তোমার মনে একটা বীজ বপন করেছিল। আজ যখন তুমি সেই শার্টটি দেখেছ, তখন তুমি ভেবেছিলে এটা সঠিক জিনিস। আর এখানে সবচেয়ে বড় মিথ্যা হল মনের নিয়ন্ত্রণ সবসময় দেখা যায় না। কখনো কখনো এটা তোমার পরিবার থেকে আসে, এটা করো না, মানুষ কি বলবে। কখনো কখনো এটা সমাজ থেকে আসে, তোমার এভাবেই বাঁচতে হবে। কখনো কখনো এটা তোমার নিজের বন্ধুদের কাছ থেকে আসে, সবাই এটা করছে, তোমারও তাই, এবং ধীরে ধীরে তোমার পরিচয় বিলীন হয়ে যায়। তুমি মনে করো তুমি অনন্য, কিন্তু বাস্তবে তুমি প্রোগ্রাম করা। এখন প্রশ্ন হল কিভাবে এ থেকে মুক্তি পাও। প্রথম ধাপ হল সচেতনতা। যখনই তোমার উপর কোনো বার্তার বোমা বর্ষণ করা হয়, তখন থেমে জিজ্ঞাসা করো, কেন এটা আমার কাছে বারবার করা হচ্ছে। দ্বিতীয় ধাপ হল কর্তৃপক্ষকে অন্ধভাবে অনুসরণ করা বন্ধ করা। কেউ যতই শক্তিশালী হোক না কেন, তাদের কথার চ্যালেঞ্জ জানাতে হবে। তৃতীয় ধাপ হল জনতার মানসিকতা থেকে মুক্ত হওয়া। সামাজিক প্রমাণ কেবল একটি ফাঁদ। বেশিরভাগ মানুষ প্রায়শই কারসাজির শিকার হয়। মন নিয়ন্ত্রণ এড়ানোর উপায় হল পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়া নয়। উপায় হল আপনার মনকে প্রশিক্ষণ দেওয়া। আপনার মন দুটি বিকল্পের উপর কাজ করে, হয় অন্য কেউ এটি নিয়ন্ত্রণ করে, অথবা আপনি নিজেই এটি করেন। পছন্দটি আপনার। তাই পরের বার যখন আপনার মনে হবে যে আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি আমার সিদ্ধান্ত ছিল, নাকি কেউ আমাকে সূক্ষ্মভাবে চালিত করছিল। আপনি যদি প্রতিদিন এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন যে আপনার সচেতনতা তীব্র হচ্ছে। এবং যখন সচেতনতা আসে, নিয়ন্ত্রণ আপনার কাছে ফিরে আসে। মন নিয়ন্ত্রণ থেকে পালানো অসম্ভব, কিন্তু এটিকে স্বীকৃতি দেওয়া এবং নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়াই প্রকৃত স্বাধীনতা। পঞ্চম অধ্যায়, ব্রেন ওয়াশিং। ব্রেন ওয়াশিং মানে ধীরে ধীরে আপনার মনকে পুনরায় সেট করা। তুমি কি মনে করো এটা কেবল ধর্মীয় সম্প্রদায় বা গোপন গোষ্ঠীর কাজ? না, বাস্তবতা হল আজ সর্বত্রই মগজ ধোলাই হচ্ছে। শিক্ষা ব্যবস্থা থেকে কর্পোরেট সংস্কৃতি, মিডিয়া থেকে সোশ্যাল প্ল্যাটফর্ম, সর্বত্রই তোমাকে শেখানো হচ্ছে যে সিস্টেম কি চায়। তোমাকে স্বাধীনভাবে চিন্তা করার অনুমতি নেই। তোমাকে কেবল একজন প্রোগ্রামড কর্মী বানানো হয়েছে। মগজ ধোলাইয়ের সবচেয়ে বড় লক্ষণ কি?
তুমি যা শোনো তা বারবার বিশ্বাস করো, তা সত্য হোক বা মিথ্যা। তোমাকে স্কুলে শেখানো হয়েছিল যে সাফল্য মানে ভালো নম্বর পাওয়া, তারপর ডিগ্রি এবং তারপর চাকরি। তোমাকে শেখানো হয়েছিল যে ঝুঁকি নেওয়া বিপজ্জনক। তোমাকে শেখানো হয়েছিল কিভাবে ভাবতে হয় তা নয়, বরং কি ভাবতে হয় তা শেখানো হয়েছিল। কর্পোরেট জগতেও একই ঘটনা ঘটে। সাপ্তাহিক সভা, লক্ষ্য, কর্মক্ষমতা এবং পর্যালোচনা সবকিছুই তোমার মনকে একদিকে ঠেলে দেয়। ধীরে ধীরে তোমার মন মেনে নেয় যে এটাই জীবন, সকাল 9টা থেকে 5 মিনিটের চাকরি, সপ্তাহান্তে একটি ছোট বিরতি এবং তারপর পরবর্তী সোমবারের জন্য অপেক্ষা। মিডিয়াও একই কাজ করে। তোমাকে বারবার একই শিরোনাম, একই বিজ্ঞাপন এবং একই প্রভাবশালী দেখানো হয়। তুমি মনে করো তুমি ঠিক করবে কি কিনবে, কিন্তু সত্য হল তোমার পছন্দগুলো ইতিমধ্যেই রোপিত হয়ে গেছে। তোমার মনে ক্রমাগত বীজ বপন করা হয় যা পরবর্তীতে তোমার চিন্তাভাবনা এবং আচরণ নিয়ন্ত্রণ করে। ভাবো কতবার তুমি কিছু কিনেছ কেবল বিজ্ঞাপন বারবার দেখেছ বলে। কতবার তুমি একজন সেলিব্রিটির স্টাইল অনুসরণ করেছ কেবল মিডিয়া এটাকে আকাঙ্ক্ষিত করে তুলেছে বলে। এটা সবই ব্রেন ওয়াশিং। আর এর সবচেয়ে বিপজ্জনক দিক হল এটা এত সূক্ষ্ম, তুমি বুঝতেও পারো না যে কখন তুমি এর নিয়ন্ত্রণে চলে গেছ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্রেন ওয়াশিংয়ের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে। স্ক্রলিং করে তুমি মনে করো তোমাকে বিনোদন দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে তোমার মস্তিষ্ক নতুন করে তৈরি হচ্ছে। তোমার মনোযোগের সময়কাল ছোট হয়ে যাচ্ছে। তুমি তাৎক্ষণিক ডোপামিন শটে আসক্ত হয়ে পড়ছ। প্রতিটি লাইক, প্রতিটি মন্তব্য, প্রতিটি বিজ্ঞপ্তি তোমাকে একটি নতুন খাঁচায় বন্দী করে রাখে। এখন প্রশ্ন হল এর থেকে কিভাবে বেরিয়ে আসবে। প্রথমে মেনে নাও যে তুমিও ব্রেন ওয়াশ হয়ে গেছ। হ্যাঁ, এটা শুনতে অপ্রীতিকর হবে, কিন্তু যতক্ষণ না তুমি এটা মেনে নাও, তুমি নিজেকে মুক্ত করতে পারবে না। দ্বিতীয় ধাপ হল সচেতনতা। যখনই তুমি তথ্যের মুখোমুখি হও, চিন্তা না করে তা গ্রহণ করো না। নিজেকে জিজ্ঞাসা করো, কেন আমাকে এটা বলা হচ্ছে? এর ফলে কে লাভবান হচ্ছে? এই সহজ প্রশ্নটি তোমাকে 90% ফাঁদ থেকে বাঁচাতে পারে। তৃতীয় ধাপ হল তোমার নিজস্ব সিস্টেম তৈরি করা। প্রতিদিন তোমাকে ইচ্ছাকৃতভাবে এমন ইনপুট খুঁজতে হবে যা তোমাকে ক্ষমতায়িত করবে, তোমাকে কারসাজি করবে না। বই পড়া, নতুন দক্ষতা শেখার মতো নির্বে চিন্তা করো। কারণ তুমি যদি তোমার মন নিজে প্রোগ্রাম না করো, তাহলে অন্য কেউ করবে। মনে রেখো, ব্রেন ওয়াশিং থেকে বাঁচতে পারো, কিন্তু তা করার জন্য তোমার সত্য দেখার সাহস থাকতে হবে। এবং সত্য হল, এই পৃথিবীর বেশিরভাগ মানুষই তাদের নিজস্ব মনের মালিক নয়। তারা কেবল ধার করা চিন্তাভাবনা এবং ধার করা বিশ্বাস নিয়ে বেঁচে থাকে। তাহলে প্রশ্ন হল, তুমি কি তাদের একজন, নাকি তুমি তোমার মন পুনরুদ্ধার করবে এবং নিজের উপর কর্তৃত্ব করবে? ষষ্ঠ অধ্যায়, মানুষ পড়া। অন্ধকার মনোবিজ্ঞান কেবল অন্যদের নিয়ন্ত্রণ করার বিষয় নয়। আসলে এটি আপনাকে আরও বৃহত্তর শক্তি দেয়, মানুষকে পড়ার শিল্প। বিবেচনা করুন, বিশ্বের প্রতিটি মানুষ একটি মুখোশ পরে থাকে। কেউ তাদের নিরাপত্তাহীনতা লুকিয়ে রাখে, কেউ তাদের আসল অনুভূতি, এবং কেউ তাদের সম্পূর্ণ উদ্দেশ্য। কিন্তু একটি মুখোশ কখনো একটি জিনিস লুকাতে পারে না, তাদের শরীরের সংকেত। শরীরের ভাষা, মাইক্রো এক্সপ্রেশন এবং কণ্ঠস্বরের স্বর, এই সবই একজন ব্যক্তির আসল সত্য প্রকাশ করে। শব্দগুলিকে কাজে লাগানো যেতে পারে, কিন্তু শরীর কখনো মিথ্যা বলে না। ধরুন কেউ আপনার সাথে কথা বলার সময় বারবার চোখ বুলিয়ে নিচ্ছে। এটি কেবল শুষ্কতা নয়, এটি নার্ভাসনেস। যদি কেউ স্বাভাবিক কথোপকথনের সময় অতিরিক্ত হাসে, তবে সে কিছু লুকানোর চেষ্টা করছে। যদি কারো হাত পা বারবার কাঁপছে, তাহলে বুঝুন যে তার মন ঠিকমতো কাজ করছে না। এখন কল্পনা করুন যদি আপনি পড়ার এই বিজ্ঞানটি শিখেন, তাহলে আপনি অন্য ব্যক্তির মনের মধ্যে উঁকি দেওয়ার ক্ষমতা অর্জন করবেন। তারা যাই বলুক না কেন, আপনি তাদের আসল এজেন্ডা বুঝতে পারবেন। মানুষের কথা পড়া মানে কেবল অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করা নয়, এটি একটি সম্পূর্ণ বিজ্ঞান। মুখের ক্ষুদ্র অভিব্যক্তি 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আসা যাওয়া করা ক্ষুদ্র আবেগের ঝলক। উদাহরণস্বরূপ, কেউ হয়তো তাদের রাগ দমন করার চেষ্টা করতে পারে, কিন্তু তাদের মুখ আধা সেকেন্ডের জন্য রাগে জ্বলতে পারে।
আপনি যদি প্রশিক্ষিত হন তাহলে আপনি এটি লক্ষ্য করবেন। কণ্ঠস্বরের স্বরও অনেক কিছু প্রকাশ করে। মানুষ প্রায়শই তাদের কথার মাধ্যমে সত্য বলতে পারে, কিন্তু তাদের কণ্ঠের সুর এবং ছন্দ প্রকাশ করবে যে তারা কতটা আত্মবিশ্বাসী বা ভীত। উদাহরণস্বরূপ, যদি কেউ বলে, হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু তাদের কণ্ঠস্বর কাঁপছে, তাহলে বুঝতে হবে যে তারা মোটেও ভালো নেই। তাহলে প্রশ্ন ওঠে, কেন এই সবের প্রয়োজন? কারণ একজন ব্যক্তি যা দেখায় তা নয়। তাদের সিদ্ধান্ত, তাদের সম্পর্ক, তাদের বিশ্বাস, সবকিছুই তাদের লুকানো আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আপনি যদি সেই আবেগগুলি পড়তে পারেন, তাহলে আপনি প্রতিটি পরিস্থিতিতে এক ধাপ এগিয়ে থাকবেন, তা আলোচনা হোক বা কথোপকথন। এটি একটি সাক্ষাৎকার হোক বা ব্যক্তিগত সম্পর্ক, যদি আপনি মানুষকে পড়তে জানেন, তাহলে আপনি তাদের মনের এক্সরে দেখতে পাবেন। আর যখন তুমি জানো অন্য ব্যক্তি আসলে কি চায়, তখন নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয়ভাবে তোমার হাতে চলে আসে। মনে রেখো, মানুষ তাদের জিহ্বা দিয়ে সত্য এবং মিথ্যা উভয়ই বলতে পারে, কিন্তু তাদের শরীর সত্য এড়িয়ে যেতে পারে না। যদি একজন ব্যক্তির বাহু আড়াল করা থাকে, তাহলে তারা আত্মরক্ষামূলক। যদি তারা বারবার মাটির দিকে তাকিয়ে থাকে, তাহলে তারা অনিরাপদ। যদি তাদের ভঙ্গি খোলা থাকে, তাহলে তারা আত্মবিশ্বাসী এবং আরামদায়ক। মানুষকে পড়া এক ধরনের শক্তি। হঠাৎ তোমার মনে হবে যেন তুমি অদৃশ্য জিনিস দেখছ। মানুষ একটা কথা বলবে, কিন্তু তুমি তাদের আসল ভেতরের কণ্ঠস্বর শুনতে পাবে। অন্ধকার মনোবিজ্ঞানের প্রকৃত কর্তা হলেন যিনি অন্যদের পড়তে শেখেন এবং তাদের পড়তে শেখেন। কারণ কারসাজি তখনই কাজ করে যখন আপনি অন্য ব্যক্তির দুর্বলতাগুলি জানেন। তাই মনে রেখো, মানুষকে পড়া কোনো অতিরিক্ত দক্ষতা নয়। এটি আপনার বেঁচে থাকার জন্য একটি অস্ত্র, এবং যে এটি আয়ত্ত করেছে তার জন্য বিশ্বের সমস্ত মুখোশ স্বচ্ছ হয়ে ওঠে। সপ্তম অধ্যায়, প্রভাব এবং ক্ষমতা। প্রভাব এবং ক্ষমতা দুটি শব্দ যা প্রায়শই একই রকম মনে হয়, কিন্তু তাদের মধ্যে পার্থক্য এতটাই গভীর যে তাদের বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভাব মানে বল প্রয়োগ ছাড়াই মানুষকে প্রভাবিত করতে সক্ষম হওয়া। কেবল শব্দ, মনোভাব, শারীরিক ভাষার মাধ্যমে, এবং হ্যাঁ, সামান্য হেরফেরও জড়িত থাকতে পারে। ক্ষমতা মানে এত নিয়ন্ত্রণ থাকা যে লোকেরা আপনার বিরুদ্ধে ভাবতেও পারে না। হ্যাঁ, এটি ভয় এবং শ্রদ্ধার মিশ্রণ দ্বারা তৈরি। এখন শুনুন, এটি কেবল একজন ভালো মানুষ হওয়া এবং সবাইকে খুশি রাখার বিষয়ে একটি প্রেরণামূলক বিবৃতি নয়। এটি একটি বাস্তবতা পরীক্ষা। যারা পৃথিবীতে সত্যিকার অর্থে শক্তিশালী তাদের কাছে বর্ণনামূলক নিয়ন্ত্রণ রয়েছে। অস্ত্র, অর্থ বা পদবি কেবল মায়া। আপনি যা দেখেন, শোনেন এবং চিন্তা করেন তা ম্যানিপুলেট করার মাধ্যমে আসল নিয়ন্ত্রণ আসে। কেবল মিডিয়ার দিকে তাকান। তারা আপনাকে বাস্তবতা দেখায় না। তারা আপনাকে সেই গল্প খাওয়ায় যা তাদের মালিকরা আপনাকে বিশ্বাস করতে চান। আপনার মন তাদের হাতে, এবং আপনি মনে করেন আপনি স্বাধীন। এটি একটি মায়া। তুমি মনে করো তোমার কাছে বিকল্প আছে, কিন্তু পছন্দগুলো কেবল তোমাকে যা দেখায়। প্রভাবের সবচেয়ে বড় অস্ত্র হল নীরবতা। কেউ নিয়ন্ত্রণ দাবি করে না। তারা কেবল নীরবে হস্তক্ষেপ করে। এটি সূক্ষ্ম আধিপত্য। তুমি মনে করো তুমি স্বাধীন, কিন্তু বাস্তবে তোমার সিদ্ধান্ত, পছন্দ এবং প্রতিক্রিয়াগুলি সাবধানে পরিচালিত হয়। ক্ষমতার খেলা একটু অন্ধকার। এখানে কোন নিয়ম নেই। যদি তুমি মনে করো নৈতিকতা তোমাকে বাঁচাবে, তাহলে এটা একটা মায়া। মানুষ নৈতিকতার নামে নিজেদের ন্যায্যতা প্রমাণ করে, কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ তারাই ব্যবহার করে যারা ভয় এবং শ্রদ্ধার একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখতে পারে। শারীরিক ভাষা, স্বর, সময় এবং মনোবিজ্ঞান সবই হাতিয়ার। বুঝো কিভাবে মানুষ অবশ্যই তোমার সিদ্ধান্ত পরিচালনা করছে। কথোপকথন কিভাবে বিরতি দেয়, শব্দের পছন্দ, এমনকি চোখের যোগাযোগও তোমার অবচেতন মনকে প্রভাবিত করতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আলোচনার কথা ধরো। যে শান্ত এবং আত্মবিশ্বাসী সে ইতিমধ্যেই অর্ধেক যুদ্ধ জিতেছে। যে খুব বেশি কথা বলে সে কেবল প্রদর্শন করছে। এই নিশ্চিততা প্রভাব এবং ক্ষমতার সবচেয়ে বড় শক্তি। অন্ধকার মনোবিজ্ঞান শেখায় যে আসল শক্তি প্রদর্শনের মধ্যে নয়, নিয়ন্ত্রণের মধ্যে নিহিত। তাই পরের বার যখন কেউ তোমাকে পরামর্শ দেবে অথবা তুমি কোনো মিডিয়ার গল্প দেখবে,
তখন বুঝতে হবে যে এটা কেবল ভাষা। আসল গল্প হল নিয়ন্ত্রক যা চিত্রিত করতে চায়। প্রভাব হল নীরব আধিপত্য। ক্ষমতা হল উপলব্ধির উপর নিয়ন্ত্রণ। মনে রাখবেন, যদি তুমি সত্যিই শক্তিশালী হতে চাও, তাহলে প্রথমে তোমার নিজের উপলব্ধি বুঝতে পারো, অন্যদের ধারণাকে কাজে লাগাতে শিখো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্য কারো গল্প দ্বারা তোমার মনকে নিয়ন্ত্রিত হতে দিও না। নিজেকে কারসাজি থেকে রক্ষা করা অধ্যায়টি দেখুন। এখন প্রশ্ন হল, যদি এই সব কিছু এতই বিপজ্জনক হয়, তাহলে পালানোর উপায় কি? যদি তুমি ভাবো আমি বুদ্ধিমান, কেউ আমার সাথে কি করতে পারে, এটা একটা মায়া। মানুষ তোমার ধারণার চেয়েও বেশি কারসাজি করতে পারে। তাই মনোযোগ দিয়ে শুনো। প্রথম ধাপ হল সচেতনতা। যদি তুমি জানো যে কেউ তোমাকে কারসাজি করছে, তাহলে তাদের প্রভাব অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, যদিও তা অর্ধেকই হয়, কিন্তু এটা হল প্রথম জয়। পরিস্থিতি বোঝার অর্থ হল তুমি তাদের ফাঁদে পা দেবে না। সচেতনতা মানে শুধু কি ঘটছে তা পর্যবেক্ষণ করা নয়। এর অর্থ হল তাদের উদ্দেশ্যগুলি পড়া, তাদের দেহের ভাষা, তাদের কথা, তাদের কাজ। যদি তুমি তাদের অন্ধভাবে বিশ্বাস করো, তাহলে যে কোনো সূক্ষ্ম কারসাজি তোমাকে বিকৃত করতে পারে। দ্বিতীয় ধাপ হল সীমা। এটা সহজ। মানুষ তোমাকে ততটাই নিয়ন্ত্রণ করতে পারে যতটা তুমি তাদের অনুমতি দেবে। হ্যাঁ, তুমি নিজেকে যত বেশি দুর্বল দেখাবে, তাদের লিভারেজ তত বেশি বৃদ্ধি পাবে। তোমার সীমা নির্ধারণ করো। যদি কেউ একটি সীমা অতিক্রম করে, তাহলে অবিলম্বে সাড়া দাও। তোমার মানসিক স্থান রক্ষা করতে শিখো। কারো জন্য তোমার নিয়ম বাঁকিও না। সে বন্ধু, সহকর্মী অথবা কর্তৃত্বপূর্ণ ব্যক্তিত্ব হোক না কেন, তাদের সীমা অতিক্রম করতে দিও না। তৃতীয় ধাপ হল সমালোচনামূলক চিন্তাভাবনা। সবকিছু সন্দেহ করো। সবকিছুকে সত্য হিসেবে গ্রহণ করার আগে চিন্তা করা শুরু করো। প্রশ্ন জিজ্ঞাসা করো। কাউকে অন্ধ বিশ্বাস করো না, কর্তৃপক্ষ, মিডিয়া, সম্পর্ক। বুঝতে হবে যে সবকিছুরই একটা লুকানো এজেন্ডা থাকতে পারে। মিডিয়া যা চিত্রিত করে তা সবসময় বাস্তবতা নয়। এমনকি সম্পর্কের ক্ষেত্রেও, যদি কারো উদ্দেশ্য অস্পষ্ট থাকে, তাহলে বিশ্লেষণ করুন। প্রশ্নবোধক মন আপনাকে অন্ধ দাগ থেকে রক্ষা করবে। অন্ধকার মনোবিজ্ঞানের আসল ব্যবহার অন্যদের পুতুল বানানো নয়। যদি আপনি মনে করেন যে এই কৌশলটি শেখা অন্যদের নিয়ন্ত্রণ করবে, তাহলে সেই মানসিকতা ভুল। আসল দক্ষতা হল নিজেকে পুতুল হওয়া বন্ধ করা। এর অর্থ হল নিজেকে কারসাজি থেকে রক্ষা করা। আপনার সিদ্ধান্ত, প্রতিক্রিয়া, আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন। যখন আপনি অভ্যন্তরীণভাবে শক্তিশালী হয়ে ওঠেন, তখন কেউ আপনাকে বাহ্যিকভাবে কারসাজি করতে পারে না। আসুন একটি ব্যবহারিক উদাহরণ নেওয়া যাক। ধরুন আপনার একজন সহকর্মী আছেন যিনি ক্রমাগত আপনার ধারণাগুলিকে তাদের সুবিধার জন্য কারসাজি করেন। সচেতনতামূলক মানসিকতা ছাড়া আপনি হয়তো লক্ষ্য করতে পারবেন না। কিন্তু যদি আপনি সচেতন হন, আপনার যদি স্পষ্ট সীমানা এবং সমালোচনামূলক চিন্তাভাবনা থাকে, তাহলে আপনি তাৎক্ষণিকভাবে তাদের খেলা চিনতে পারবেন। তারা প্রশংসা বা আত্মহুমকি দিচ্ছে, আপনি তাদের খেলা ব্যর্থ করতে পারেন। আরেকটি দৃশ্য বিবেচনা করুন। আপনি সোশ্যাল মিডিয়ায় কাউকে অনুসরণ করেন, এবং তারা ক্রমাগত আত্মকারসাজিমূলক বার্তা পাঠাচ্ছে। সচেতনতা ছাড়া আপনি প্রতিক্রিয়া দেখান। সীমানা অনুপস্থিত এবং সমালোচনামূলক চিন্তাভাবনা অক্ষম। ফলস্বরূপ তোমার মেজাজ, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্তগুলি তাদের হাতের পুতুলে পরিণত হয়। সমাধান হল প্রতিটি মিথস্ক্রিয়ায় সক্রিয় থাকা। তোমার আবেগ বিশ্লেষণ এবং নিয়ন্ত্রণ করো। তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখাবে না। থেমে যাও, চিন্তা করো এবং তারপর কাজ করো। অন্ধকার মনোবিজ্ঞান থেকে বেঁচে থাকার অর্থ হল অন্য কারোর নয়, বরং নিজের প্রতিক্রিয়ার মালিক হয়ে ওঠা। এই তিনটি নিয়মের অর্থ হল তুমি কেবল বেঁচে থাকবে না, বরং তুমি ক্ষমতায়িত হবে। কারোর কারসাজির কৌশল আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মনে রাখবেন, এই পৃথিবী খুব মসৃণ নয়। মানুষ সূক্ষ্ম উপায়ে নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। যদি তুমি অভ্যন্তরীণভাবে দুর্বল হও, তাহলে যে কোনো সূক্ষ্ম ধাক্কা তোমাকে বিকৃত করবে। কিন্তু যদি তুমি সচেতন হও,
দৃঢ় সীমানা বজায় রাখো এবং সমালোচনামূলক চিন্তাভাবনা ব্যবহার করো। কোন অন্ধকার কারসাজি তোমাকে স্পর্শ করতে পারবে না। তো বন্ধুরা, আমরা এই অডিও বুকে শুনেছি ডার্ক সাইকোলজি সিক্রেটস শুধু তোমাকে মানুষ কিভাবে কারসাজি করে তা বলে না, বরং তুমি কিভাবে নিজেকে রক্ষা করতে পারো তাও ব্যাখ্যা করে। এখন প্রশ্ন জাগে, এটা কি অনৈতিক? হ্যাঁ, যদি তুমি এটি অন্যদের আঘাত করতে বা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করো, তাহলে এটা স্পষ্টতই ভুল। কিন্তু যদি তুমি এটি সচেতনতা, আত্মরক্ষা এবং মানুষের আচরণ বোঝার জন্য ব্যবহার করো, তাহলে এটি একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। এই বইটি আমাদের শিখিয়েছে যে মানুষের চিন্তাভাবনা, দেহভাষা এবং অবচেতন মন কত সহজেই প্রভাবিত হতে পারে। কোন আচরণগুলি বিপজ্জনক হতে পারে এবং কিভাবে সেগুলি পরিচালনা করতে হয় তা শেখা গুরুত্বপূর্ণ। কারসাজি শনাক্ত করা এবং সীমানা নির্ধারণ করাও তোমার নিয়ন্ত্রণের মধ্যে। জ্ঞানী শক্তি, যারা অন্যদের কারসাজি করে তাদের ধরন থাকে, এবং যদি তুমি সেগুলি বুঝতে শিখো, তাহলে তুমি নিজেকে, তোমার সিদ্ধান্ত এবং তোমার সম্পর্কগুলিকে রক্ষা করতে পারো। তাই শেষ কথা হল, এই বইটি তোমাকে কেবল গোপনীয়তা শেখায় না, এটি তোমাকে সচেতনতা দেয়। এবং সচেতনতা ছাড়া যে কোনো পরিস্থিতিতে নির্বোধ থাকা কঠিন। ভাবো এবং তারপর কাজ করো। অন্ধকার মনোবিজ্ঞান থেকে বেঁচে থাকার অর্থ হল নিজের প্রতিক্রিয়ার মালিক হওয়া, অন্য কারো নয়। এই 3টি নিয়মের অর্থ কেবল আপনি বেঁচে থাকবেন না, বরং আপনি ক্ষমতায়িত হবেন। কারো কারসাজির কৌশল আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। মনে রাখবেন, এই পৃথিবী মসৃণ নয়। মানুষ সূক্ষ্ম উপায়ে নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। আপনি যদি অভ্যন্তরীণভাবে দুর্বল হন, তবে যে কোনো সূক্ষ্ম ধাক্কা আপনাকে বিচলিত করবে। কিন্তু আপনি যদি সচেতন হন, দৃঢ় সীমানা বজায় রাখেন এবং সমালোচনামূলক চিন্তাভাবনা ব্যবহার করেন, তবে কোনো অন্ধকার কারসাজি আপনাকে স্পর্শ করতে পারবে না। তাই বন্ধুরা, যেমনটি আমরা এই অডিও বুকে শুনেছি, ডার্ক সাইকোলজি সিক্রেটস কেবল আপনাকে কিভাবে মানুষ কারসাজি করে তা বলে না, বরং আপনি কিভাবে নিজেকে রক্ষা করতে পারেন তাও ব্যাখ্যা করে। এখন প্রশ্ন উঠছে, এই সব কি অনৈতিক? হ্যাঁ, যদি আপনি এটি অন্যদের আঘাত বা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করেন, তবে এটি স্পষ্টতই ভুল। কিন্তু আপনি যদি এটি সচেতনতা, আত্মরক্ষা এবং মানুষের আচরণ বোঝার জন্য ব্যবহার করেন, তবে এটি একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। এই বইটি আমাদের শেখায় যে মানুষের চিন্তাভাবনা, দেহের ভাষা এবং অবচেতন মন কত সহজেই প্রভাবিত হতে পারে। কোন আচরণগুলি বিপজ্জনক হতে পারে এবং কিভাবে সেগুলি পরিচালনা করতে হয় তা শেখা গুরুত্বপূর্ণ। কারসাজি শনাক্ত করা এবং সীমানা নির্ধারণ করাও আপনার নিয়ন্ত্রণের মধ্যে। জ্ঞান হল শক্তি। যারা অন্যদের কারসাজি করে তাদের প্যাটার্ন থাকে। আর যদি তুমি এগুলো বুঝতে শিখো, তাহলে তুমি নিজেকে, তোমার সিদ্ধান্তগুলোকে এবং তোমার সম্পর্কগুলোকে রক্ষা করতে পারবে। তাই শেষ কথা হল, এই বই তোমাকে শুধু গোপন কথা শেখায় না, সচেতনতাও দেয়। আর সচেতনতা ছাড়া যে কোনো পরিস্থিতিতেই নির্বোধ থাকা কঠিন। ভাবো এবং তারপর কাজ করো। অন্ধকার মনোবিজ্ঞান থেকে বেঁচে থাকার অর্থ হল অন্য কারোর নয়, বরং নিজের প্রতিক্রিয়ার মালিক হওয়া। এই 3টি নিয়মের অর্থ শুধু তুমি বেঁচে থাকবে না, বরং তুমি ক্ষমতায়িত হবে। কারোর কারসাজির কৌশল আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মনে রেখো, এই পৃথিবী মসৃণ নয়। মানুষ সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। যদি তুমি অভ্যন্তরীণভাবে দুর্বল হও, যে কোনো সূক্ষ্ম ধাক্কা আপনাকে বিচলিত করবে। কিন্তু যদি আপনি সচেতন হন, দৃঢ় সীমানা বজায় রাখেন এবং সমালোচনামূলক চিন্তাভাবনা ব্যবহার করেন, তাহলে কোনো অন্ধকার কারসাজি আপনাকে স্পর্শ করতে পারবে না। তাই বন্ধুরা, আমরা এই অডিও বুকে শুনেছি, ডার্ক সাইকোলজি সিক্রেটস আপনাকে কেবল মানুষ কিভাবে কারসাজি করে তা বলে না, বরং আপনি কিভাবে নিজেকে রক্ষা করতে পারেন তাও ব্যাখ্যা করে। এখন প্রশ্ন উঠছে, এই সব কি অনৈতিক? হ্যাঁ, যদি আপনি এটি অন্যদের আঘাত করতে বা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করেন, তবে এটি স্পষ্টতই ভুল। কিন্তু আপনি যদি এটি সচেতনতা, আত্মরক্ষা এবং মানুষের আচরণ বোঝার জন্য ব্যবহার করেন, তবে এটি একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। এই বইটি আমাদের শেখায় যে মানুষের চিন্তাভাবনা, দেহের ভাষা এবং অবচেতন মন কত সহজেই প্রভাবিত হতে পারে। কোন আচরণগুলি বিপজ্জনক হতে পারে
এবং কিভাবে সেগুলি পরিচালনা করতে হয় তা শেখা গুরুত্বপূর্ণ। কারসাজি শনাক্ত করা এবং সীমানা নির্ধারণ করাও আপনার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। জ্ঞানী শক্তি, যারা অন্যদের কারসাজি করে তাদের ধরন থাকে, এবং যদি আপনি সেগুলি বুঝতে শিখেন, তাহলে আপনি নিজেকে, আপনার সিদ্ধান্ত এবং আপনার সম্পর্কগুলিকে রক্ষা করতে পারবেন। সুতরাং শেষ অবলম্বন হল, এই বইটি কেবল আপনাকে গোপনীয়তা শেখায় না, এটি আপনাকে সচেতনতা দেয়। আর সচেতনতা ছাড়া যে কোনো পরিস্থিতিতেই নির্বোধ থাকা কঠিন। শারীরিক ভাষা এবং অবচেতন মন এত সহজেই প্রভাবিত হতে পারে। কোন আচরণগুলি বিপজ্জনক হতে পারে এবং কিভাবে সেগুলি পরিচালনা করতে হয় তা শেখা গুরুত্বপূর্ণ। হেরফের শনাক্তকরণ এবং সীমানা নির্ধারণ আপনার নিয়ন্ত্রণের মধ্যে। জ্ঞানী শক্তি, যারা অন্যদের সাথে হেরফের করে তাদের নিজস্ব ধরন থাকে, এবং যদি আপনি সেগুলি বুঝতে শিখেন, তাহলে আপনি নিজেকে, আপনার সিদ্ধান্তগুলিকে এবং আপনার সম্পর্কগুলিকে রক্ষা করতে পারবেন। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হল, এই বইটি আপনাকে কেবল গোপনীয়তা শেখায় না, এটি আপনাকে সচেতনতা দেয়। এবং সচেতনতা ছাড়া যে কোনো পরিস্থিতিতে নির্বোধ থাকা কঠিন। শারীরিক ভাষা এবং অবচেতন মন এত সহজেই প্রভাবিত হতে পারে। কোন আচরণগুলি বিপজ্জনক হতে পারে এবং কিভাবে সেগুলি পরিচালনা করতে হয় তা শেখা গুরুত্বপূর্ণ। হেরফের শনাক্তকরণ এবং সীমানা নির্ধারণ আপনার নিয়ন্ত্রণের মধ্যে। জ্ঞানী শক্তি, যারা অন্যদের সাথে হেরফের করে তাদের নিজস্ব ধরন থাকে, এবং যদি আপনি সেগুলি বুঝতে শিখেন, তাহলে আপনি নিজেকে, আপনার সিদ্ধান্তগুলিকে এবং আপনার সম্পর্কগুলিকে রক্ষা করতে পারবেন। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হল, এই বইটি আপনাকে কেবল গোপনীয়তা শেখায় না, এটি আপনাকে সচেতনতা দেয়। এবং সচেতনতা ছাড়া যে কোনো পরিস্থিতিতে নির্বোধ থাকা কঠিন। কোন আচরণগুলি বিপজ্জনক হতে পারে এবং কিভাবে সেগুলি পরিচালনা করতে হয় তা শেখা গুরুত্বপূর্ণ। হেরফের শনাক্তকরণ এবং সীমানা নির্ধারণ করাও আপনার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। জ্ঞানী শক্তি, যারা অন্যদের হেরফের করে তাদের ধরন থাকে, এবং যদি আপনি সেগুলি বুঝতে শিখেন, তাহলে আপনি নিজেকে, আপনার সিদ্ধান্তগুলিকে এবং আপনার সম্পর্কগুলিকে রক্ষা করতে পারবেন। সুতরাং চূড়ান্ত পদক্ষেপটি হল, এই বইটি আপনাকে কেবল গোপনীয়তা শেখায় না, এটি আপনাকে সচেতনতা দেয়। এবং সচেতনতা ছাড়া যে কোনো পরিস্থিতিতে নির্বোধ থাকা কঠিন। শারীরিক ভাষা এবং অবচেতন মন এত সহজেই প্রভাবিত হতে পারে। কোন আচরণগুলি বিপজ্জনক হতে পারে এবং কিভাবে সেগুলি পরিচালনা করতে হয় তা শেখা গুরুত্বপূর্ণ। হেরফের শনাক্তকরণ এবং সীমানা নির্ধারণ করা আপনার নিয়ন্ত্রণের মধ্যে। জ্ঞানী শক্তি, যারা অন্যদের হেরফের করে তাদের ধরন থাকে, এবং যদি আপনি সেগুলি বুঝতে শিখেন, তাহলে আপনি নিজেকে, আপনার সিদ্ধান্তগুলিকে এবং আপনার সম্পর্কগুলিকে রক্ষা করতে পারবেন। সুতরাং চূড়ান্ত পদক্ষেপটি হল, এই বইটি আপনাকে কেবল গোপনীয়তা শেখায় না, এটি আপনাকে সচেতনতা দেয়। এবং সচেতনতা ছাড়া যে কোনো পরিস্থিতিতে নির্বোধ থাকা কঠিন। শারীরিক ভাষা এবং অবচেতন মন এত সহজেই প্রভাবিত হতে পারে। কোন আচরণগুলি বিপজ্জনক হতে পারে এবং কিভাবে সেগুলি মোকাবেলা করতে হবে তা শেখা গুরুত্বপূর্ণ। হেরফের শনাক্তকরণ এবং সীমানা নির্ধারণ করা আপনার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। জ্ঞানী শক্তি, যারা অন্যদের হেরফের করে তাদের নিজস্ব ধরন থাকে, এবং যদি আপনি সেগুলি বুঝতে শিখেন, তাহলে আপনি নিজেকে, আপনার সিদ্ধান্তগুলিকে এবং আপনার সম্পর্কগুলিকে রক্ষা করতে পারবেন। সুতরাং শেষ কথা হল, এই বইটি আপনাকে কেবল গোপনীয়তা শেখায় না, এটি আপনাকে সচেতনতা দেয়। এবং সচেতনতা ছাড়া যে কোনো পরিস্থিতিতেই নির্বোধ থাকা কঠিন। কোন আচরণগুলি বিপজ্জনক হতে পারে এবং কিভাবে সেগুলি পরিচালনা করতে হয় তা শেখা গুরুত্বপূর্ণ। হেরফের শনাক্তকরণ এবং সীমানা নির্ধারণ করাও আপনার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। জ্ঞানী শক্তি, যারা অন্যদের হেরফের করে তাদের ধরন থাকে, এবং যদি আপনি সেগুলি বুঝতে শিখেন, তাহলে আপনি নিজেকে, আপনার সিদ্ধান্তগুলিকে এবং আপনার সম্পর্কগুলিকে রক্ষা করতে পারবেন। সুতরাং চূড়ান্ত পদক্ষেপটি হল, এই বইটি আপনাকে কেবল গোপনীয়তা শেখায় না, এটি আপনাকে সচেতনতা দেয়। এবং সচেতনতা ছাড়া যে কোনো পরিস্থিতিতে নির্বোধ থাকা কঠিন।
শারীরিক ভাষা এবং অবচেতন মন এত সহজেই প্রভাবিত হতে পারে। কোন আচরণগুলি বিপজ্জনক হতে পারে এবং কিভাবে সেগুলি পরিচালনা করতে হয় তা শেখা গুরুত্বপূর্ণ। হেরফের শনাক্তকরণ এবং সীমানা নির্ধারণ করা আপনার নিয়ন্ত্রণের মধ্যে। জ্ঞানী শক্তি, যারা অন্যদের হেরফের করে তাদের ধরন থাকে, এবং যদি আপনি সেগুলি বুঝতে শিখেন, তাহলে আপনি নিজেকে, আপনার সিদ্ধান্তগুলিকে এবং আপনার সম্পর্কগুলিকে রক্ষা করতে পারবেন। সুতরাং চূড়ান্ত পদক্ষেপটি হল, এই বইটি আপনাকে কেবল গোপনীয়তা শেখায় না, এটি আপনাকে সচেতনতা দেয়। এবং সচেতনতা ছাড়া যে কোনো পরিস্থিতিতে নির্বোধ থাকা কঠিন। শারীরিক ভাষা এবং অবচেতন মন এত সহজেই প্রভাবিত হতে পারে। কোন আচরণগুলি বিপজ্জনক হতে পারে এবং কিভাবে সেগুলি মোকাবেলা করতে হবে তা শেখা গুরুত্বপূর্ণ। হেরফের শনাক্তকরণ এবং সীমানা নির্ধারণ করা আপনার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। জ্ঞানী শক্তি, যারা অন্যদের হেরফের করে তাদের নিজস্ব ধরন থাকে, এবং যদি আপনি সেগুলি বুঝতে শিখেন, তাহলে আপনি নিজেকে, আপনার সিদ্ধান্তগুলিকে এবং আপনার সম্পর্কগুলিকে রক্ষা করতে পারবেন। সুতরাং শেষ কথা হল, এই বইটি আপনাকে কেবল গোপনীয়তা শেখায় না, এটি আপনাকে সচেতনতা দেয়। এবং সচেতনতা ছাড়া যে কোনো পরিস্থিতিতেই নির্বোধ থাকা কঠিন। তুমি নিজেকে, তোমার সিদ্ধান্তগুলোকে এবং তোমার সম্পর্কগুলোকে রক্ষা করতে পারো। তাই শেষ কথা হল, এই বইটি তোমাকে কেবল গোপন কথা শেখায় না, বরং সচেতনতাও দেয়। আর সচেতনতা ছাড়া যে কোনো পরিস্থিতিতেই নির্ভুল থাকা কঠিন। তুমি নিজেকে, তোমার সিদ্ধান্তগুলোকে এবং তোমার সম্পর্কগুলোকে রক্ষা করতে পারো। তাই শেষ কথা হল, এই বইটি তোমাকে কেবল গোপন কথা শেখায় না, বরং সচেতনতাও দেয়। আর সচেতনতা ছাড়া যে কোনো পরিস্থিতিতেই নির্ভুল থাকা কঠিন।